প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের বিষয় উদ্ভিদ বিজ্ঞান, প্রোগ্রাম হচ্ছে অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 24-3009, কোর্সের নাম উদ্ভিদ প্রজনন। আজকের লেকচার নম্বর 13 আর লেকচারের শিরোনাম হচ্ছে পশ্চাৎ সংকরায়ন। তোমাদের সাথে আছি আমি হ্যাপি বড়ুয়া, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। পশ্চাৎ সংকরায়ন শব্দটা তোমরা আগেই শুনেছো। তোমরা যখন সংকরায়ন যে অধ্যায়টা সেটা যখন পড়ছিলে তখন পশ্চাৎ সংকরায়ন শব্দটা তোমরা পেয়েছো। তো এটা কি আমরা একটু ভালোভাবে এখন প্রথমে জেনে নেই। দুটি ভিন্ন জাতের প্রজনকের মধ্যে সংকরায়নের ফলে সৃষ্ট F1 সংকর উদ্ভিদকে যে কোনো একটি প্রজনকের সাথে সংকরায়ন করানোকে পশ্চাৎ সংকরায়ন বা ব্যাকক্রস ব্রিডিং বা ব্যাকক্রস মেথড বলে। মানে কি, দুটা ভিন্ন জাতের প্রজনকের মধ্যে সংকরায়ন করানো হলো এবং এর ফলে F1 পাওয়া গেল। এর সাথে মাতৃ অথবা পিতৃ প্রজনক যে কারো সাথে যদি সংকরায়ন করানো হয় তখন তাকে বলা হয় পশ্চাৎ সংকরায়ন, মানে পিছন দিকে যাওয়া। তো এই পদ্ধতিটা উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে বা উদ্ভিদের বিভিন্ন জাত উন্নয়ন করতে বা কোনো একটা জাতের কোনো একটা ত্রুটি সারানোর জন্য এই পদ্ধতিটা খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়। তো আমরা এখন দেখি, উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে একটি উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন অভিযোজিত জাতের কোনো একটি ত্রুটি সংশোধনের জন্য জাতটিকে অন্য একটি ত্রুটিবিহীন জাত বা উপজাতের সাথে সংকরায়নের ফলে প্রাপ্ত সংকর জাতককে বারবার অভিযোজিত জাতটির সাথে ক্রস করানো হয় এবং এর ফলে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন ত্রুটিবিহীন একটি জাত উদ্ভাবিত হয়। এই পদ্ধতিকে ব্যাকক্রস ব্রিডিং মেথড বলে। তাহলে আমি উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে আমি কিভাবে ব্যবহার করব? ধরো কোনো একটা জাত আছে যেটা উচ্চ ফলনশীল কিন্তু সে রোগ প্রতিরোধী নয়, মানে কোনো একটা রোগ দ্বারা সে খুব সহজে আক্রান্ত হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি করলাম কি, তার এই যে অভিযোজিত যে জাতটা, মানে যে জাতটা আবাদীকরণ চলছে, যে জাতটা আবাদ করা হয়, তার সাথে যদি কোনো একটা জাতের ক্রস করানো হয়, যে জাতটা হয়তো অন্য কোনো গুণ নাই, অন্য কোনো গুণ ভালো নয়, কিন্তু সে রোগ প্রতিরোধী। তো এই যে রোগ প্রতিরোধী যে গুণটা, এই গুণটা যদি আমার আবাদী জাতে আনতে হয় তাহলে আমাকে ব্যাকক্রস করানো হবে। তো এই ব্যাকক্রস করানোর এই পদ্ধতির মাধ্যমে কোনো একটা উদ্ভিদের জাতকে উন্নত করানো হয়। এইটাই আমরা এই চ্যাপ্টারে পড়ব। যে অভিযোজিত জাতটিতে কোনো বৈশিষ্ট্য স্থানান্তর করতে হয় তাকে সংকর উদ্ভিদের সাথে বারবার পশ্চাৎ সংকরায়ন করানো হয়। একে আবর্তিত প্রজনক বা রিকারেন্ট প্যারেন্ট বলা হয়। মানে যে আবাদী জাতটাকে আমি উন্নত করতে চাই, যে জাতটাকে আমি উন্নত করতে চাই, যার সবগুলো গুণ ভালো, যে ফলন ভালো দেয় বা যার অন্যান্য সবগুলোই গুণগুলো ভালো কিন্তু রোগ প্রতিরোধী নয়, ধরো একটা বৈশিষ্ট্য যেটা আমি পরিবর্তন করতে চাই। তো এই যে আবাদী জাতটা, এটাকে বলা হচ্ছে রিকারেন্ট প্যারেন্ট বা আবর্তিত প্রজনক। আর যে জাত থেকে আমি বৈশিষ্ট্যটা আমি স্থানান্তর করতে চাইবো তাকে বলা হবে নন রিকারেন্ট প্যারেন্ট। সে কিন্তু পশ্চাৎ সংকরায়নে অংশ নেবে না, সে প্রথমে একবারই অংশ নেবে যেখানে আবাদী জাতের সাথে তাকে ক্রস করানো হবে। এটাকে বলা হচ্ছে অনাবর্তিত প্রজনক বা দাতা প্রজনক বা নন রিকারেন্ট প্যারেন্ট। এখন পশ্চাৎ সংকরায়নের উদ্দেশ্য: অনাকাঙ্ক্ষিত জিনের অপসারণ এবং কাঙ্ক্ষিত জিনের পুনরুদ্ধার করাই পশ্চাৎ সংকরায়নের উদ্দেশ্য। তাহলে অনাকাঙ্ক্ষিত কোনো জিন যদি অপসারিত করতে চাই এবং তার পরিবর্তে যদি একটা কাঙ্ক্ষিত জিনকে যদি আমি নিয়ে আসতে চাই তাহলে সেটাই পশ্চাৎ সংকরায়নের উদ্দেশ্য। এই পদ্ধতিতে অনাবর্তিত প্রজনকের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটি সহ আবর্তিত প্রজনকের অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য ছাড়া বাকি সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিনগুলো পুনরুদ্ধার করা হয়। এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো কিনা? এখানে কি বলা হচ্ছে? অনাবর্তিত প্রজনকের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটি, ধরো কোনো একটা ওয়াইল্ড, কোনো একটা জাত, কোনো একটা বন্য জাত যার মধ্যে রোগ প্রতিরোধী বৈশিষ্ট্যটা আছে,
মানে তার মধ্যে রোগ প্রতিরোধী কোনো একটা জিন তার মধ্যে আছে। তাহলে আমি যে নতুন জাতটাকে আমি উদ্ভাবন করতে যাচ্ছি তার মধ্যে সেই ওয়াইল্ড যে বুনো যে জাতটা তার রোগ প্রতিরোধী জিনটা অবশ্যই থাকবে। তার সাথে থাকবে আমার আবাদি জাতের ওই অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য ছাড়া বাকি সবগুলো বৈশিষ্ট্য। অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য মানে রোগের প্রতি সংবেদনশীলতা, খুব দ্রুত রোগে আক্রান্ত হয়ে যাওয়া, এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য। এটা ছাড়া বাকি সব বৈশিষ্ট্য থাকবে, প্লাস ওই বুনো প্রজাতির রোগ প্রতিরোধী জাতটা থাকবে। এটাই হচ্ছে পশ্চাৎ সংকরায়নের উদ্দেশ্য। পশ্চাৎ সংকরায়নে কিছু শর্ত আছে। শর্তগুলো কি? একটি উপযোগী আবর্তিত প্রজনক নির্বাচন করতে হবে যার একটি বা দুটি বৈশিষ্ট্যের অভাব রয়েছে, মানে যার আমি বৈশিষ্ট্যে পরিবর্তন করতে চাই। 2, একটি উপযোগী অনাবর্তিত বা দাতা প্রজনক নির্বাচন করতে হবে যার আবর্তিত প্রজনকের অনুপস্থিত একটি বা দুটি বৈশিষ্ট্য রয়েছে। তো আমি প্রথমে আমার আবাদি জাতটা আমি নিলাম যার মধ্যে কিছু দুই একটা বৈশিষ্ট্য হয়তো অনাকাঙ্ক্ষিত। আবার একটা উপযোগী একটা দাতা প্রজনক আমাকে নির্বাচন করতে হবে যার মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো আছে। 3 নাম্বার হচ্ছে যেই বৈশিষ্ট্যটি স্থানান্তর করতে হবে তার কৌলিবল বা হেরিটেবিলিটি অধিক হতে হবে এবং তাকে শনাক্ত করার সহজ পরীক্ষণ পদ্ধতি থাকা দরকার। তার মানে কি? হেরিটেবিলিটি মানে কি? এক প্রজনক থেকে আরেক প্রজনকে বাহিত হয়ে যাওয়া। যে বৈশিষ্ট্যটি আমি স্থানান্তর করতে চাচ্ছি সেটা অবশ্যই এক প্রজনক থেকে আরেক প্রজনকে তার বাহিত হওয়ার বা তার হেরিটেবিলিটি তার থাকতে হবে, এবং এটা এমন একটা বৈশিষ্ট্য হতে হবে যাকে সহজেই শনাক্ত করা যাবে। এটা হতে পারে ফলনশীলতা, হতে পারে তার হাইট, হতে পারে বীজের রং, মানে যেটা যে বৈশিষ্ট্যগুলোকে খুব সহজেই শনাক্ত করা সম্ভব। এই ধরনের বৈশিষ্ট্যগুলোকে নির্বাচন করা হয় পশ্চাৎ সংকরায়নের মাধ্যমে যার ত্রুটি সারানোর জন্য। এখন পশ্চাৎ সংকরায়নের ব্যবহারিক ক্ষেত্র কোথায় কোথায় আমরা ব্যবহার করি? সহজ বংশানুসরণযোগ্য বৈশিষ্ট্যসমূহের আন্তঃজাত স্থানান্তর, যেমন রোগ প্রতিরোধিতা, বীজের রং ইত্যাদি। এগুলো হচ্ছে সহজ বংশানুসরণযোগ্য বৈশিষ্ট্য। এগুলো এক বংশ থেকে পরবর্তী বংশে স্থানান্তরিত হয়। 2 নাম্বার হচ্ছে পরিমাণগত বৈশিষ্ট্যসমূহের আন্তঃজাত স্থানান্তর, যেমন ফলন, উচ্চতা ইত্যাদি। এগুলোকে বলা হচ্ছে পরিমাণগত বৈশিষ্ট্য। কেন? কারণ যেমন ফলন পরিমাপ করা যায়, উচ্চতা পরিমাপ করা যায়, এই জন্য এগুলোকে বলা হয় পরিমাপগত বৈশিষ্ট্য। আন্তঃপ্রজাতি স্থানান্তর, এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে হ্যাঁ স্থানান্তর করা, এবং এই ধরনের আন্তঃপ্রজাতি বলতে বোঝানো হচ্ছে প্রজাতি একই প্রজাতির মধ্যে দুটা উদ্ভিদের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্যের স্থানান্তর, যেমন রোগ প্রতিরোধিতা হতে পারে বা এরকম কোনো একটা বৈশিষ্ট্য হতে পারে যেটা স্থানান্তর করার জন্য পশ্চাৎ সংকরায়ন ব্যবহার করা হয়। 4 নাম্বার হচ্ছে সাইটোপ্লাজম স্থানান্তর, যেমন পুংবন্ধাত্ব, সাইটোপ্লাজমিক পুংবন্ধাত্ব। এটা আমরা এর আগের একটা ক্লাসে আমরা পড়ে ফেলেছি। তো সাইটোপ্লাজমিক পুংবন্ধাত্ব এটা সাইটোপ্লাজম দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আর কোন জাতে যদি এই ধরনের পুংবন্ধাত্ব যদি স্থানান্তর করতে হয় তাহলে কিন্তু পশ্চাৎ সংকরায়নটি ব্যবহার করা হয়। অতিক্রমী পৃথকীকরণ, এটা হচ্ছে কি ট্রান্সগ্রেসিভ, যেটা আমরা এটা সম্পর্কে আমরা এর আগে কিছুটা জেনেছিলাম। ট্রান্সগ্রেসিভ যদি কোনো একটা বৈশিষ্ট্যকে যদি এইভাবে যদি প্রকাশিত করতে হয় তাহলে পশ্চাৎ সংকরায়ন করতে হয়। অনুজাত লাইন সমূহ তৈরি করা। তো এগুলো হচ্ছে পশ্চাৎ সংকরায়নের কিছু ব্যবহারিক ক্ষেত্র। কার্যপ্রণালীর এই পদ্ধতির সুফল প্রাপ্তি দুটো বিষয়ের উপর নির্ভরশীল। এক হচ্ছে যে বৈশিষ্ট্যটি স্থানান্তর করতে হবে তা একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত নাকি একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত। আমাকে তাহলে এই কাজটা শুরু করার আগে প্রথমেই আমাকে নির্ণয় করতে হবে যে বৈশিষ্ট্য আমি স্থানান্তর করতে যাচ্ছি তার জন্য কি একটা জিন দায়ী নাকি একাধিক জিন দায়ী। 2 হচ্ছে বৈশিষ্ট্যটি প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত নাকি প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত। যদি প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে কার্যপ্রণালী হবে একরকম, আবার যদি প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে তার কার্যপ্রণালী হবে অন্যরকম। আমরা এখন একটা ছবি দেখি। এটা হচ্ছে একটা ডোনার প্যারেন্ট, মানে যার থেকে একটা বা দুটা বৈশিষ্ট্য আমরা আবাদি জাতে আনবো। এটা হচ্ছে সেই আবাদি জাত।
রিকারেন্ট প্যারেন্ট। রিকারেন্ট মানে আবর্তিত প্রজনক, মানে যাকে বারবার ব্যাক ক্রসের মাধ্যমে যাকে সংকরায়ন এর মধ্যে সংকরায়নের যে প্রোগ্রাম তার মধ্যে যাকে বারবার আনা হবে। সাধারণত এই রিকারেন্ট প্যারেন্টকে স্ত্রী প্রজনক হিসেবে ব্যবহার করা হয়। মানে এই যে রিকারেন্ট প্যারেন্ট মানে যাকে আমি ব্যবহার করছি তার গর্ভমুণ্ডে আমি এই ডোনার প্যারেন্টের পরাগরেণু দ্বারা আমি সংকরায়ন করব। তাহলে আমার সংকরায়ন হচ্ছে এই প্রথম একবার। দ্বিতীয়বার হচ্ছে কি, এই দুটার মাতৃ এবং পিতৃ প্রজনকের মধ্যে সংকরায়ন হয়ে গেল। এটা প্রথম বছর, দ্বিতীয় বছরে আমি পেলাম F1। F1 মানে কি, প্রথম জনু, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। এটা আমরা কিন্তু একটা ক্লাসে এই সম্পর্কে আমরা অনেক পড়েছি। তো এই F1 জনুতে আমরা পেলাম কি 50% আর 50% P। এখানে রিকারেন্ট প্যারেন্ট 50% অফ রিকারেন্ট প্যারেন্ট, এখান থেকে তার মাতৃ প্রজনক থেকে আসবে অর্ধেক জিন আর পিতৃ প্রজনক থেকে আসবে অর্ধেক জিন। এবার এর সাথে আমি আবার তার রিকারেন্ট প্যারেন্টের আবার ক্রসিং করলাম, আবার এর থেকে অর্ধেক জিন, এর থেকে অর্ধেক জিন, তার মানে এই নীল অংশটা হয়ে যাবে এখন 75%। 75% হয়ে যাবে তার রিকারেন্ট প্যারেন্টের, বাকি 25% থাকবে আগের যে ডোনার প্যারেন্ট যেটা ছিল তার জিন। এর সাথে আবার রিকারেন্ট প্যারেন্টের আবার ক্রসিং করানো হলো। তাহলে ক্রসিং করানো হলে এইভাবে 6-7 বছর ধরে ক্রসিং করানো হয় এবং শেষ পর্যন্ত 6 বছর পরে পাওয়া যায় কি 96.8% হচ্ছে রিকারেন্ট প্যারেন্টের, এবং বাকি যে অংশটা সেই অংশটা থাকে ডোনার প্যারেন্টের জিন, এবং এতে অবশ্যই সেই কাঙ্ক্ষিত জিনটা অবশ্যই থাকতে হবে। আমরা একটু ডিটেইলস এখন পড়বো পশ্চাৎ সংকরায়নের মাধ্যমে কিভাবে প্রকট জিন স্থানান্তর করা হয়। ধরা যাক এ একটি অভিযোজনক্ষম আবাদি জাত যার প্রচ্ছন্ন আর জিনের জন্য রোগ যা প্রচ্ছন্ন আর জিনের জন্য রোগ সংবেদনশীল। অন্যদিকে বি একটি অনুন্নত বৈশিষ্ট্য বিশিষ্ট রোগ প্রতিরোধী জাত এবং এর প্রকট জিন আর রোগ প্রতিরোধী বৈশিষ্ট্যের জন্য দায়ী। তার মানে কি এখানে দুইটা প্রজনক ব্যবহার করছি, একজনকে নাম দেওয়া হলো এ, আরেকজনের নাম দেওয়া হলো বি। এ হচ্ছে একটা আবাদি জাত যার মধ্যে প্রচ্ছন্ন স্মলার জিন আছে বলে সে রোগ সংবেদনশীল, মানে কোন একটা রোগ দ্বারা খুব সহজেই আক্রান্ত হয়। আবার বি হচ্ছে একটা অনুন্নত একটা উদ্ভিদ। অনুন্নত কেন? তার কারণ তার ফলন ভালো না, বা তার কোন একটা বা তার হাইট ভালো না, বা অন্য সবকিছুই ভালো না, কিন্তু সে রোগ প্রতিরোধী। তো এই দুইটা এবং এই রোগ প্রতিরোধী কেন? তার মধ্যে প্রকট জিন আর এই জিনটা আছে। আর জিনটাকে এই জাতের মধ্যে স্থানান্তর করতে হলে পশ্চাৎ সংকরায়ন করা হয়। এখানে এ হলো আবর্তিত প্রজনক আর বি হলো দাতা বা অনাবর্তিত প্রজনক। তাহলে বি হচ্ছে দাতা, কারণ তার মধ্যে এই আর এই রোগ প্রতিরোধী জিনটা তার মধ্যে আছে, সে কারণে বি কে বলা হচ্ছে দাতা প্রজনক। আর এ কে বলা হচ্ছে আবর্তিত প্রজনক, কারণ এর মধ্যেই আমি বৈশিষ্ট্যটি স্থানান্তর করব এবং যাকে বারবার প্রজনন করানো হবে, মানে পশ্চাৎ সংকরায়ন করানো হবে, সে কারণে এটাকে বলা হচ্ছে আবর্তিত প্রজনক। এবার একটা ছবি আমরা দেখছি। প্রথম ক্রস যেটা, সেখানে দেখো প্রথম লাইনটা দেখো, ডিজিজ রেজিস্ট্যান্ট কালটিভার আর এই জিনটা আছে ডিজিজ রেজিস্ট্যান্ট এই প্রজনন জাতটার মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাডাপ্টেড কালটিভার এ। অ্যাডাপ্টেড কালটিভার বলতে বোঝানো হয় কিন্তু আবাদি জাত, যেটা আমাদের পরিবেশের সাথে যার অ্যাডাপ্টেশন হয়ে গেছে, যেটা অভিযোজিত হয়ে গেছে। তো এর বাকি সব বৈশিষ্ট্য ভালো, কিন্তু তার মধ্যে এই প্রচ্ছন্ন হোমোজাইগাস আর এই জিন আছে বলে সে রোগের প্রতি সংবেদনশীল, সে খুব সহজেই রোগাক্রান্ত হচ্ছে। এখন আমি তার এই কালটিভার এর আমি এই জাতের আমি এই ত্রুটিটা আমি সংশোধন করতে চাই, যেখানে তার সমস্ত বৈশিষ্ট্য থাকবে, শুধুমাত্র এই প্রচ্ছন্ন আর থাকবে না, তার পরিবর্তে থাকবে প্রকট আর। এখন দেখো আমরা এটা কিভাবে করি। প্রথম বছরে আমরা করলাম কি, এদের মধ্যে সংকরায়ন করলাম F1 এ পেলাম আর। তো আর এখানে ডমিনেন্ট এই জিনটাও আছে, আবার এখান থেকে আসছে যার 50% জিন
আসছে এই এ জাত থেকে, বাকি 50% আসছে এই জাত থেকে। হ্যাঁ, তাহলে আবর্তিত প্রজনকে 50% এবং অনাবর্তিত প্রজনকে 50% মিলে আমি পেলাম প্রথম জনু F1। এর সাথে আমি ফার্স্ট ব্যাকক্রস, প্রথম ব্যাকক্রস করছি কার সাথে? এই কালটিভার এ, যেটা আমার আবর্তিত প্রজনক, যার আমি উন্নয়ন ঘটাতে যাচ্ছি, এর সাথে আমি ব্যাকক্রস করলাম, ফার্স্ট ব্যাকক্রস। তাহলে পেলাম BC1, ব্যাকক্রস 1। এখানে পেলাম ক্যাপিটালার এবং স্মলার। এখানে এই কালটিভার এর এখান থেকে 50% আসবে, এখান থেকে 50% আসবে। তার মানে কি, প্রথম F1 এ ছিল কালটিভার এর 50%, এরপরে আবার যখন আমি আনলাম, আবার আসলে এখান থেকে 50%, এখান থেকে 50%। তাহলে এখানে ছিল আগে 50, তার সাথে এখান থেকে আসলো, তাহলে 75% জিন আসলো কালটিভার এ থেকে। এবারে এর সাথে আমি আবার এর ব্যাকক্রস করলাম, ব্যাকক্রস করলে BC2, মানে আবার যখন আমি ব্যাকক্রস করলাম, তার ফলে আমি পেলাম 87.5% জিনস ফ্রম এ। কেন? এর 50%, এর 50%। তার মানে এখানে যা ছিল তার অর্ধেক আসলো পরের প্রজন্মে। তাহলে এখানে পেলাম আমি 87.5% জিন ফ্রম এ। এর সাথে আমি আবার করলাম কি, কালটিভার এর আবার সংকরায়ন করলাম, মানে ব্যাকক্রস করলাম। চতুর্থ ব্যাকক্রসের পরে এখানে আমি পেলাম BC3। BC3 তে আমি পেলাম 93.75% জিনস ফ্রম এ। কেন? এর 50%, এর 50%। এখানে ছিল 87.5%, এর অর্ধেক আসছে এখানে, প্লাস এর 50। তো এই দুইটা মিলে এখানে হলো 93.75% জিনস ফ্রম এ, আর বাকিগুলো হচ্ছে এটার। আবার একে ব্যাকক্রস করলাম, এরপরে পেলাম 96.875% জিনস ফ্রম এ। কেন? এর 50 আসছে, এই 93.75% যা ছিল তার অর্ধেক এবং এর 50, দুইটা মিলে এটা হলো 96.875% জিনস ফ্রম এ। তাহলে এখানে কি হচ্ছে, আমি এই যে নতুন যে প্রজনক, নতুন যে জাতক আমি পাচ্ছি, এই যে BC1 মানে ব্যাকক্রস 1, প্রথম ব্যাকক্রসের পরে আমি যাকে পেলাম, দ্বিতীয় ব্যাকক্রসের পরে আমি যাকে পেলাম সে BC2, তৃতীয় ব্যাকক্রসের পরে আমি যাকে পেলাম সে হচ্ছে BC3, চতুর্থ ব্যাকক্রসের পরে যাকে পেলাম তাকে বলা হচ্ছে BC4। তো এইভাবে যখন আমি বারবার যখন তাকে ব্যাকক্রস করছি, হচ্ছে কি, এই এ জাতের সবগুলো জিন এখানে ধীরে ধীরে ঢুকে যাচ্ছে। শুধুমাত্র এর 1% বা খুব অল্প পরিমাণ জিন এই BC4 এর মধ্যে আছে। তাহলে যেই অল্প পরিমাণ জিন BC4 এর মধ্যে আছে, সেই জাতটাকে এরপরে করানো হলো কি, তাকে সেলফ করা হলো, আর এটা করানো হলো, কেন করানো হলো? হোমোজাইগাস লাইন পাওয়ার জন্য, হোমোজাইগাস ফর ক্যাপিটালার। তোমরা জানো ক্যাপিটালার স্মলার, এটাকে আমি যদি সেলফিং করি, তাহলে এখান থেকে পাওয়া যাবে কি, ক্যাপিটালার স্মলার, মেন্ডেলের সূত্র অনুসারে, তোমরা এসব জানো। তো এখান থেকে আমাকে বেছে নিতে হবে কি, আমাকে এবং বাছাই করার জন্য একটা কাজ করা হয়, সেটা হচ্ছে কি, বাছাই করার জন্য এখানে রোগ ছড়ানো হয়। যেই রোগটার জন্য এই কালটিভার এ কে আমি পরিবর্তন করতে চাচ্ছি, সেই রোগটাকে এখানে কৃত্রিমভাবে ছড়িয়ে দেওয়া হয়, এবং কৃত্রিমভাবে যখন ছড়ানো হয় তখন দেখা যায় কি, এই স্মলার যে সমস্ত উদ্ভিদে আছে, প্রচ্ছন্ন হোমোজাইগাস যেখানে আছে, সেই সমস্ত উদ্ভিদ কিন্তু রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। তাহলে আমি তাকে সেখান থেকে প্রথমেই বাদ দিয়ে দিলাম। বাকি যে উদ্ভিদগুলো আছে তারা সবাই কিন্তু রোগ প্রতিরোধী, তার মধ্যে কিন্তু ক্যাপিটালার আছে, আবার ক্যাপিটালার স্মলারও আছে। তাহলে এই ক্যাপিটালার মানে যারা কি প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন, এবং যারা হেটেরোজাইগাস ক্যাপিটালার স্মলার, তারা সবাই রোগ প্রতিরোধী। এদেরকে আবার সেলফিং করানো হয়, মানে কি, স্বপরাগায়ন করানো হয়।
এখন স্বপরাগায়নের পরে দেখা যাচ্ছে কি, এই যে ক্যাপিটালার এটাকে যদি স্বপরাগায়ন করানো হয়, এরা সবাই ক্যাপিটালার সবাই রোগ প্রতিরোধী থাকবে। মানে কি, এখানে তো আর জিন সিগ্রিগেশন বা জিন পৃথকীকরণের কিছুই নাই। তাহলে সেখান থেকে আমি বুঝে যাব যে এই লাইনটা হচ্ছে রোগ প্রতিরোধী। বাকি যেটা হেটেরোজাইগাস ছিল, ক্যাপিটালার স্মলার, তাকে যখন স্বপরাগায়ন করানো হবে, সেখান থেকে কিন্তু আবার এরা ওই যে 1:2:1 অনুপাতে তারা আবার বিভক্ত হয়ে যাবে। সেখান থেকে আবার পাবো ক্যাপিটালার স্মলার ক্যাপিটালার। এখান থেকে আবার স্মলার কে বাদ দিতে হবে। এভাবে 2 প্রজন্ম স্বপরাগায়ন করানো হয় এবং শেষ পর্যন্ত রোগ প্রতিরোধী এই ক্যাপিটালার জিন বিশিষ্ট একটা জাত মানুষের হাতে এসে পৌঁছায়। তো এইভাবে একটা ধরো ডিজিজ রেজিস্ট্যান্ট একটা ভ্যারাইটি অবমুক্ত করানো হয় এবং সেটা কৃষকের হাতে এসে পৌঁছায়। এখানে কিন্তু তোমাদেরকে এই যে হিসাবটা কিন্তু তোমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। যেমন প্রথম ক্রসে এখান থেকে ক্যাপিটাল এবং স্মলার মিলে যেটা হলো F1, এখানে 50% আসবে এই প্রথম ধরো পিতৃ প্রজনক থেকে, 50% আসবে মাতৃ প্রজনক থেকে। এর সাথে আবার তুমি ক্রস করলে এর 50%, এর 50%, আবার তুমি ক্রস করলে এর 50% এখানে আসবে, এর 50% এখানে আসবে। তার মানে কি, এখানে যখন বারবার অর্ধেক হয়ে যাচ্ছে, তো এই পিতৃ প্রজনকের যে জিনগুলো ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতেই আছে, কমতে খুবই অল্প পরিমাণে 1% শুধুমাত্র এখানে থাকবে। বাকি সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু এই আবাদি জাতের বৈশিষ্ট্যগুলো এর মধ্যে স্থানান্তরিত হবে। এইভাবে কোনো একটা ত্রুটি মুক্ত একটা জাত উদ্ভাবন করা হয় পশ্চাৎ সংকরায়নের মাধ্যমে। এখানে দেখো প্রত্যেক জেনারেশনে কিভাবে এই পার্সেন্টেজটা কিভাবে বাড়ছে। এভারেজ প্রপোর্শন ইন পার্সেন্ট অফ জিনস ফ্রম দ্য রিকারেন্ট প্যারেন্ট বা আবর্তিত প্রজনকের জিনগুলো কিভাবে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়। দেখো F1 এ থাকে 50%, BC1 এ 75%, যেটা তোমরা এই ছবিতে দেখেছো। BC2 তে 87.5%, BC3 তে 93.75%, BC4 এ 96.875%, BC5 এ 98.438%, BC6 এ 99.218%, BC7 এ 99.609%। মানে এটা ধীরে ধীরে কিন্তু রিকারেন্ট প্যারেন্টের সমস্ত জিনই এখানে চলে আসে। 8 বছর পরে আমরা কি দেখছি, 99.805%, 9 বছর পরে 99.902%, 10 বছর পরে মানে 10 বার ব্যাকক্রস করানোর পরে পাচ্ছি 99.951। মানে অনেকটাই, বলতে গেলে পুরোটাই চলে আসে এই রিকারেন্ট প্যারেন্টের। বাকি যে 49% যেটা, সেটা থাকে শুধুমাত্র ওই নন রিকারেন্ট প্যারেন্ট থেকে, যেটা আমরা যে বৈশিষ্ট্যটা আমরা স্থানান্তর করতে চাই শুধুমাত্র সেই অংশটাই থাকে। আচ্ছা, এইবারে আমরা দেখি পশ্চাৎ সংকরায়নের মাধ্যমে প্রচ্ছন্ন জিন স্থানান্তর। আচ্ছা, এইটা বুঝতে গেলে আমাদেরকে একটু সতর্কভাবে একটু পড়তে হবে। আবর্তিত প্রজনকে রোগ প্রতিরোধী প্রচ্ছন্ন জিন RR স্মলার স্থানান্তরের জন্য আবর্তিত এবং অনাবর্তিত প্রজনকে সংকরায়ন করা হলো। সবগুলো উদ্ভিদ হবে ক্যাপিটালার স্মলার, যা রোগ সংবেদনশীল। ঠিক আছে, সবগুলো উদ্ভিদ হবে ক্যাপিটালার স্মলার। এই কারণে এদেরকে স্বপরাগায়ন করা হয়। স্মলার প্রচ্ছন্ন জিন সম্পন্ন গাছগুলো শনাক্ত করার পর ব্যাকক্রস করানো হয়। এভাবে পর্যায়ক্রমিকভাবে ব্যাকক্রস এবং স্বপরাগায়ন করার মাধ্যমে যে পর্যায়ে জাতক সমূহে রোগ প্রতিরোধী জিন সহ আবর্তিত প্রজনকের জিন সমূহ পুনঃসংযোজিত হয়, তখন এদেরকে শেষবারের মতো স্বপরাগায়ন, ফলন পরীক্ষা ইত্যাদি করে বীজ বর্ধন করা হয়। কথাগুলো শুনতে প্রথমে তোমাদেরকে একটু মনে হচ্ছে অনেক কঠিন কথাগুলো, আমি একটু বলি তোমাদেরকে। এখানে রোগ প্রতিরোধী জিনটা হচ্ছে স্মলার হোমোজাইগাস, প্রচ্ছন্ন হোমোজাইগাস যে জিনটা, এটা হচ্ছে রোগ প্রতিরোধী। আচ্ছা,
কিন্তু F1 এ আমি পাই ক্যাপিটাল আর স্মল আর। এখানে ক্যাপিটাল আর প্রকট এই বৈশিষ্ট্যটা আছে বলে এটা কিন্তু রোগ সংবেদনশীল, মানে রোগ আক্রান্ত হয় খুব সহজে। তো আমি ধরো F1 আমি পেলাম, আগের ছবিটা যদি তুমি বুঝে থাকো তাহলে আগের ছবিটা একটু চিন্তা করো। ধরো আমি প্রথম সংকরায়ন করলাম এবং সেখান থেকে আমি পেলাম F1 যা ক্যাপিটাল আর স্মল আর। এটা সবাই হবে রোগ সংবেদনশীল যেহেতু এখানে প্রকট বৈশিষ্ট্য আছে। আচ্ছা, এরপর আমি যদি আবার ব্যাকক্রস করাই, ধরো যে আবর্তিত প্রজনক যেটা, তাকে আমি যদি ব্যাকক্রস করাই তখনও কিন্তু আমি ক্যাপিটাল আর স্মল আর পাবো। তাহলে সবসময় আমি ক্যাপিটাল আর স্মল আর যদি আমি পাই তাহলে তো আমি সেখান থেকে কোনো নির্বাচন করতে পারছি না। আমার দরকার স্মল আর প্রচ্ছন্ন হোমোজাইগাস, কারণ এই প্রচ্ছন্ন হোমোজাইগাস এই জিনটাই রোগ প্রতিরোধী জিন। তাহলে এইটাকে যদি আমাকে আলাদা করতে হয় তাহলে আমার করতে হবে কি, এই যে হেটারোজাইগাস ক্যাপিটাল আর স্মল আর তাকে আমার স্বপরাগায়ন করতে হবে। আর স্বপরাগায়ন করার পরে আমি পাবো কি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর স্মল আর স্মল আর। তখন সেখান থেকে আমি স্মল আর কে বাছাই করে নিয়ে ফেলতে পারবো। তো এই কারণে করা হয় কি, একবার স্বপরাগায়ন আবার ব্যাকক্রস, আবার স্বপরাগায়ন আবার ব্যাকক্রস, এইভাবে বেশ কয়েক বছর যখন চালানো হবে তারপরে আমি একটা রোগ প্রতিরোধী একটা জিন আমি স্থানান্তর করতে পারবো। তো প্রচ্ছন্ন জিন স্থানান্তর কিন্তু প্রকট জিন স্থানান্তরের চেয়ে কিছুটা ডিফারেন্ট আছে, তোমরা পরের ছবিটা দেখলে বুঝবে। আচ্ছা, এখানে দেখো ছবিটা দেখো, ফার্স্ট ইয়ার প্রথম বছর আমি কি করছি, প্যারেন্ট নন রিকারেন্ট প্যারেন্ট ক্যাপিটাল স্মল আর যেটা যেটা রোগ প্রতিরোধী জিন যে ধারণ করে, এবং এটা হচ্ছে একটা প্রচ্ছন্ন জিন। আমরা এর আগের ছবিটা পড়েছিলাম প্রকট বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন ক্যাপিটাল আর যাকে আমি নন রিকারেন্ট প্যারেন্ট হিসাবে আমি 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 বাছাই করেছিলাম। এখন এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে একটা প্রচ্ছন্ন জিন নিয়ন্ত্রিত একটা বৈশিষ্ট্য। এর সাথে আমি ক্রস করলাম রিকারেন্ট প্যারেন্ট এ, যেটা আমার আবাদি জাত এবং যার মধ্যে রোগ প্রতিরোধী জিন নাই, কিন্তু তার মধ্যে যে জিনটা আছে এটা হচ্ছে প্রকট ক্যাপিটাল আর এবং এরা হচ্ছে রোগের প্রতি সংবেদনশীল। আচ্ছা, এবারে আমি করলাম কি, প্রথম বছর আমি এদের মধ্যে ক্রস করলাম। দ্বিতীয় বছর আমি যাকে পেলাম সে হচ্ছে F1 ক্যাপিটাল আর স্মল আর। এখান থেকে অর্ধেক, এখান থেকে অর্ধেক। নন রিকারেন্ট প্যারেন্ট থেকে অর্ধেক জিন আসলো আর রিকারেন্ট প্যারেন্ট থেকে অর্ধেক জিন আসলো। এর সাথে আমি করলাম কি, ক্যাপিটাল আর মানে নন রিকারেন্ট প্যারেন্টকে বা ভ্যারাইটি এ কে আমি ব্যাকক্রস করলাম। ব্যাকক্রস করার পরে আমি পেলাম ক্যাপিটাল আর স্মল আর। আমি দুই ধরনের প্রজনক আমি পাবো। এবারে দেখো, যাদেরকে আমি পেলাম তাদেরকে কিন্তু আমি আবার তাদের স্বপরাগায়ন করব। এখানে ক্যাপিটাল আর যাদেরকে পাচ্ছি, এখন যাদেরকে পেলাম এদের মধ্যে ওই প্রচ্ছন্ন জিনটা আছে কিনা এটা জানার জন্য আমার কিন্তু এখানে রোগ আক্রমণ করাতে হবে, এদেরকে রোগ ছড়িয়ে দিতে হবে। কারণ এটা তো একটা বৈশিষ্ট্য যেটা প্রথমে চোখের দেখায় দেখা যায় না, যদি রোগ ছড়ানো হয় তাহলেই দেখা যাবে। সে কারণে এখানে রোগ ছড়ানো হলো এবং সেলফিং করানোর পরে দেখা যাবে কোন কোন উদ্ভিদ এখানে রোগাক্রান্ত হলো, আবার কোন কোন উদ্ভিদ রোগাক্রান্ত হলো না। তো যাদের মধ্যে ক্যাপিটাল আর বৈশিষ্ট্যটা বা ক্যাপিটাল আর জিনটা যাদের মধ্যে আছে তাদেরকে কিন্তু আমি বাছাই করতে পারবো কিভাবে, এদেরকে যদি আমি রোগ আক্রান্ত করি তাহলে এরা সহজেই রোগাক্রান্ত হবে। তাহলে এদেরকে আমি সরিয়ে ফেললাম, বাকি থাকলো স্মল আর মানে যেটা রোগ প্রতিরোধী জিন। এর সাথে আবার ক্যাপিটাল আর আমি ভ্যারাইটি এ কে আমি আবার তাকে ক্রসিং করব। এখন ক্রসিং করার পর আমি আবার পেলাম ক্যাপিটাল আর স্মল আর। এখান থেকে অর্ধেক, আবার এখান থেকে অর্ধেক, ক্যাপিটাল আর স্মল আর। এর সাথে আমি আবার ভ্যারাইটি এ কে ব্যাক ক্রস করাবো। এখন কেন এটা করছি, কারণ হচ্ছে কি, এটা না করলে আমি তো ভ্যারাইটি এর সবগুলো জিন আমি এখানে নিয়ে আসতে পারবো না। আমি
ভ্যারাইটি এ এর সবগুলো জিন চাই আমি, শুধুমাত্র ক্যাপিটাল আর কে চাই না, কারণ এই ক্যাপিটাল আর হচ্ছে রোগ সংবেদনশীল। তার পরিবর্তে আমি এই যে নন রিকারেন্ট স্মলার হোমোজাইগাস প্রচ্ছন্ন যে জিনটা, আমি একে আমি এখানে স্থানান্তর করব। এটার জন্য করা হয় কি, ব্যাকক্রস করার পরে আবার তাকে দুইবার ব্যাকক্রস করানো হলো, ব্যাকক্রস করার পরে আবার সেলফিং F2 তে এসে BC3 এবং F2 তে এসে পেলাম আবার সেই ক্যাপিটাল আর স্মলার, আবার তাকে আমি আবার ভ্যারাইটি এ দিয়ে আবার ব্যাকক্রস করলাম। BC4 এ এসে পেলাম ক্যাপিটাল আর, একে আমি আবার ভ্যারাইটি এ দিয়ে ব্যাকক্রস করলাম। BC5 এ পেলাম ক্যাপিটাল আর, আর ক্যাপিটাল আর, আবার তাকে আমি সেলফিং করলাম, এবং প্রত্যেকবার সেলফিং করে কিন্তু আবার রোগ সংবেদনশীলতা যাচাই করতে হয়, এবং রোগ সংবেদনশীলতা যাচাই করার পরে যে সমস্ত উদ্ভিদের মধ্যে ক্যাপিটাল আর জিনটা আছে সে সমস্ত উদ্ভিদ সহজেই রোগাক্রান্ত হচ্ছে, কাজেই তাদেরকে আমি প্রথমেই সরিয়ে ফেলতে পারি, আর যাদেরকে রোগ আক্রমণ করছে না তাদেরকে আমি বাছাই করে নিয়ে আসছি। তাহলে আমার এখান থেকে কিন্তু বাছাই হয়ে যাচ্ছে। এই বাছাই হতে হতে এই যে F3 তে আমি পেলাম সেলফিং এর পরে আমি কিছু উদ্ভিদ পেলাম যাদেরকে আমি সারি করে 11th ইয়ার, ঠিক আছে, 10 বছর পর্যন্ত আমি তাদেরকে ব্যাকক্রস করলাম, আবার সেলফিং করলাম, আবার ব্যাকক্রস করলাম, সেলফিং করলাম, এইভাবে করতে করতে 10 বছর করলাম। এবং 10 বছরে কিন্তু এই 10 বছর পর আমি যেই জাতটা পাচ্ছি তার মধ্যে কিন্তু এই রিকারেন্ট প্যারেন্ট বা ভ্যারাইটি এ যাকে চাচ্ছি তার সবগুলো জিন স্থানান্তরিত হয়, কিন্তু শুধুমাত্র এই রোগ সংবেদনশীল এই জিনটা প্রতিস্থাপিত হয় এই নন রিকারেন্ট প্যারেন্টের স্মলার জিন দ্বারা প্রতিস্থাপিত হয়। 10 বছর সময় নেওয়ার পরে 11th ইয়ারে হচ্ছে কি আমি সেলফিং করলাম, এবং এখান থেকে স্মলার বাহিত যে উদ্ভিদগুলো তাদেরকে আমি সংগ্রহ করলাম। 12 বছরে আমি করলাম কি, এদেরকে আলাদা আলাদা জায়গায় আমি আলাদা আলাদা প্লটে লাগিয়ে তাদের ফলন পরীক্ষা, রোগ সংবেদনশীলতা পরীক্ষা এই সমস্ত করলাম। 13th ইয়ারে 13 বছর পরে 13তম বছরে আমি করলাম কি, তাদেরকে আবার তাদের ফলন পরীক্ষা করার পর তাদেরকে আমি আবার তাদের প্লটে লাগাবো, এবং তাদের বীজ প্রত্যয়নের জন্য তাদেরকে আমি এদেরকে যেখানে বীজ প্রত্যয়ন করা বা এদেরকে বিভিন্ন লোকালিটিতে লাগানো এই সমস্ত কাজগুলো করার জন্য বীজ প্রত্যয়ন সংস্থার কাছে পাঠানো হয়, এবং এরপরে ওনারা এই বীজের ফলন এবং অন্য সমস্ত বৈশিষ্ট্য যাচাই বাছাই করার পরে একটা রোগ প্রতিরোধী জাত হিসেবে এই যে নতুন জাতটাকে ওনারা অবমুক্ত করেন। তো এই হচ্ছে একটা প্রসেস, এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন স্থানান্তর প্রক্রিয়া। তো প্রকট জিনকে যেভাবে খুব সহজে বাছাই করে নেওয়া যায়, প্রচ্ছন্ন জিনকে সেভাবে সহজে বাছাই করে নেওয়া যায় না, এবং এই কারণেই কিন্তু এখানে সেলফিং করানো হয়, স্বপরাগায়ন করানো হয়, যাতে এরা আলাদা হয়ে আসে। তো এই হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বিশিষ্ট এই রোগটা, এই যে নতুন জাতটা আমরা পেলাম, এই জাতটা তখন বীজ প্রত্যয়নকারী সংস্থাগুলো যারা যারা আছেন তারা যদি সার্টিফাই করে দেন, তখন এই জাতটা মানুষের হাতে এসে পৌঁছায় বা কৃষকের হাতে এসে পৌঁছায়। এবার হচ্ছে পশ্চাৎ সংকরায়নের সুবিধা। কেন আমি পশ্চাৎ সংকরায়ন করব, বা এখানে আমি কি কি সুবিধাগুলো পাচ্ছি? 1 নম্বর হচ্ছে এই পদ্ধতিতে নতুন যে জাত উৎপন্ন করা হয় তার জিনোটাইপ স্থানান্তরিত জিন ব্যতীত আবর্তিত প্রজনকের অনুরূপ, তাই এদের অভিযোজন বা ফলনশীলতা পরীক্ষার দরকার হয় না। যেহেতু আবর্তিত প্রজনকটি কি আমার আবাদি জাত, সে আগেই আমার লোকালিটিতে আগেই সে অভিযোজিত, বা তার ফলন বা অন্যান্য বৈশিষ্ট্যগুলো সবই থাকবে, শুধুমাত্র একটা বৈশিষ্ট্য যেটা চেঞ্জ হবে, শুধু সেইটা ছাড়া বাকি সবই ঠিক থাকবে, সে কারণে এখানে ফলনশীলতা পরীক্ষার দরকার হয় না। 2 নম্বর হচ্ছে এই পদ্ধতিটি পরিবেশ নির্ভর নয়, তাই যে কোনো পরিবেশে এটি করা যায়। অনেকগুলো অনেকগুলো ব্রিডিং মেথড আছে যেগুলো পরিবেশের সাথে সাথে, যেগুলো আবার পরিবর্তিত হয়, বা যে কোনো পরিবেশের সাথে সাথে অনেকগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় না। তো এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা এমনকি নার্সারিতে করা যায় বা গ্রিন হাউসের ভিতরে করা যায়।
তো এটা সে কারণে বলা হয় যে পরিবেশ নির্ভর নয়। 3 নম্বর হচ্ছে নতুন জাত উদ্ভাবনে সময় অনেক কম লাগে। 4, প্রতি জনুতে ক্ষুদ্র উদ্ভিদ গোষ্ঠীর প্রয়োজন হয়। তোমরা অন্যান্য ব্রিডিং প্রোগ্রামগুলো তোমরা পড়েছো, যেখানে তোমরা যেমন বাক মেথড, এই সমস্ত জায়গায় তোমরা দেখেছো যে অনেকগুলো উদ্ভিদ একসাথে সংরক্ষণ করতে হয়, সেখান থেকে আবার বাছাই করা, সারি করে লাগানো, তোমরা এগুলো পড়েছো। এখানে কিন্তু আমার প্রত্যেক জনুতে আমার অনেক বেশি উদ্ভিদ সমষ্টির প্রয়োজন হয় না, অল্প কিছু উদ্ভিদ নিয়ে আবার তাকে ব্যাকক্রস করানো। তো এই কারণে এটা সেদিক থেকে সুবিধাজনক। 5 নম্বর হচ্ছে আন্তঃপ্রজাতি জিন স্থানান্তর বা সাইটোপ্লাজমীয় স্থানান্তরের জন্য এটি একমাত্র পদ্ধতি। আন্তঃপ্রজাতি জিন মানে তার কোন একটা বৈশিষ্ট্য যদি স্থানান্তর করতে হয়, বা সাইটোপ্লাজমীয় পুংবন্ধাত্ব যেটা একটু আগে বললাম, এই ধরনের স্থানান্তরের জন্য এই পশ্চাৎ সংকরায়ন একমাত্র পদ্ধতি। সীমাবদ্ধতা। পশ্চাৎ সংকরায়নের সীমাবদ্ধতাগুলো কি কি? নতুন জাতটি স্থানান্তরিত বৈশিষ্ট্য ছাড়া আবর্তিত জাত অপেক্ষা উৎকৃষ্ট হয় না। উৎকৃষ্ট হওয়ার তো কথাই না, তাই না? কারণ কি, এর মধ্যে আবর্তিত জাতের সবগুলো জিনই এর মধ্যে থাকে, শুধুমাত্র একটা জিন যেটা পরিবর্তিত হয়, যেটা পরিবর্তিত হলো নতুন জাতে, তাহলে এটা আবর্তিত জাত অপেক্ষা উৎকৃষ্ট হয় না, ওই একটা স্থানান্তরিত বৈশিষ্ট্য ছাড়া। 2 নাম্বার হচ্ছে সাধারণ সংকরায়ন পদ্ধতির মতো 2 বা ততোধিক জাত হতে অসাধারণ কোনো জিন সংযোগ পাওয়া সম্ভব হয় না। সাধারণ যে সমস্ত সংকরায়ন পদ্ধতি আছে সেখানে হয় কি, 2-3টা জাতের মধ্যে সংকরায়ন করানো হলো এবং তার মধ্যে নতুন নতুন অনেকগুলো বৈশিষ্ট্য আসলো। কিন্তু পশ্চাৎ সংকরায়নে কিন্তু সেটা নয়। পশ্চাৎ সংকরায়নে একটা বা দুইটা বৈশিষ্ট্যই আসবে যেটা আমি চাচ্ছি, আর বাকি সবগুলোই থাকবে আবাদি জাতের বা অভিযোজিত জাতের মতো। 3 নম্বর হচ্ছে অনাবর্তিত জাত হতে কাঙ্ক্ষিত জিনটির সাথে লিঙ্কড বা যুতবদ্ধ অবস্থায় কোনো অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনও স্থানান্তরিত হতে পারে। তো এখানে একটা লিঙ্ক জিন বলে একটা ব্যাপার আছে, তোমরা এটা জেনেটিক্সে নিশ্চয়ই পড়েছো, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার তোমাদের জেনেটিক্স আছে। তো লিঙ্কড বা যুতবদ্ধ অবস্থায় কোনো কোনো জিন অন্য জিনের সাথে লিঙ্কড হয়ে বংশানুক্রমে বাহিত হয়। যদি আমি যেই বৈশিষ্ট্য স্থানান্তর করতে যাচ্ছি তার সাথে যদি লিঙ্কড হয়ে কোনো একটা জিন যদি থেকে যায় যা অনাকাঙ্ক্ষিত, তাকে কিন্তু আমি এখানে বাদ দিতে পারবো না, তাকে এখানে বাদ দেওয়া সম্ভব নয়। সে কিন্তু ওই পশ্চাৎ সংকরায়ন আমি যখন ব্যাকক্রস করছি, আমার আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের সাথে একটা অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য এর সাথে চলে আসতে পারে। 4 নাম্বার হচ্ছে প্রতি জনুতেই সংকরায়ন করতে হয় যা সময় এবং ব্যয় সাপেক্ষ। প্রতি জনুতে আমাকে ওই যে ব্যাকক্রস করতে হচ্ছে বারবার, এটা সময় এবং ব্যয় সাপেক্ষ। 5 হচ্ছে নিম্ন কলিবল সম্পন্ন বৈশিষ্ট্য স্থানান্তর অত্যন্ত কষ্টসাধ্য। নিম্ন কলিবল সম্পন্ন মানে হেরিটেবিলিটি, যেটা বংশানুক্রমে বাহিত হওয়ার প্রবণতা যার মধ্যে কম। বংশানুক্রমে বাহিত হওয়ার প্রবণতা কম যদি হয় তাহলে এই ধরনের বৈশিষ্ট্য স্থানান্তর করা অনেক বেশি কষ্টসাধ্য। এগুলো হচ্ছে কিছু অসুবিধা বা সীমাবদ্ধতা। তো আজকে ক্লাসটা করতে গিয়ে আমি কিছু বইয়ের সাহায্য নিয়েছি। এগুলো হচ্ছে উদ্ভিদ প্রজনন ও বিবর্তন, ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া। উদ্ভিদ প্রজনন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ। R.W. অ্যালার্ডের প্রিন্সিপালস অফ প্ল্যান্ট ব্রিডিং। H.K. চৌধুরীর এলিমেন্টারি প্রিন্সিপালস অফ প্ল্যান্ট ব্রিডিং। B.D. সিং এর প্ল্যান্ট ব্রিডিং প্রিন্সিপালস এন্ড মেথডস। আজকের ক্লাসটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখানে আমরা আজকে যেটা পড়লাম এটা হচ্ছে ব্যাকক্রস ব্রিডিং, এবং ব্যাকক্রস ব্রিডিং কেন করব, উদ্দেশ্যগুলো কি, ব্যাকক্রস ব্রিডিং এর প্রসেসটা কি, প্রকট জিন স্থানান্তর করতে গেলে কিভাবে করতে হবে, তার কর্মকৌশলগুলো কি, যদি প্রচ্ছন্ন জিন স্থানান্তর করতে হয় তার কর্মকৌশল কি, এই ব্যাপারগুলো আমরা আজকে ক্লাস থেকে আমরা শিখলাম। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অথবা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই এখানে আমাকে কমেন্টে লিখবে। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। আর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে ইমেলও করতে পারো। আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো।